কাজ করতে পারছি। তারপরে জিপিটি বেসড যে মডেলগুলি আছে সেগুলি কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে কথা বলবেন। আহ তামিদ ভাই মূলত সেগুলো নিয়ে আমার পরে কথা বলবেন। এছাড়া যে আমাদের প্রবলেম সলভিং যেগুলি আছে, কিভাবে প্রবলেমকে ট্যাকেল করতে হয়, সেগুলোর কিছু অ্যানালিটিক্যাল স্টেপ আমি হয়তো বা আজকে ডিসকাস করবো আপনাদের সাথে। কিভাবে বেসিক একটা এআইএমএল মডেল তৈরি করা যায়, ফান্ডামেন্টালস গুলি কি সেগুলো নিয়েও ডিসকাস করবো। এপিআই ফান্ডামেন্টালস বেসিক্যালি আপনারা যে মডেলটা ডেভেলপ করবেন সেটা যেন রিয়েল ওয়ার্ল্ডে সবাই অ্যাক্সেস করতে পারে আপনার মডেলগুলিকে, সেটার জন্য কি কি স্টেপ নেওয়া দরকার, কিভাবে আসলে এপিআই এর থ্রুতে আপনার মডেলটা কলেবল করা যায় সেগুলো নিয়ে কথা বলবেন। কিভাবে এআই মডেলস গুলি আমরা লোকালি রান করতে পারি। এছাড়া থাকছে যে আমরা কিভাবে অলরেডি হোস্টেড যে মডেলস গুলি আছে সেগুলোকে কিভাবে ইউজ করতে পারি। আর হ্যাকাথনের একটা ওভারভিউ দেওয়া হবে, এই দ্যাটস ইট। সিম্পল কিছু ওয়ার্কশপের এজেন্ডা, একটা ওভারভিউ জাস্ট দিয়ে রাখলাম। নেক্সট মুভ করছি। তো ফার্স্টেই যে টার্মগুলি ছিল এআই স্কোপ, তো আমাদের যে ফাউন্ডেশন গুলি আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো ফার্স্টেই হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্যারেন্ট টার্মটা আসে। ফার্স্টে এই টার্মটা কয়েন করা হয়েছে যে হ্যাঁ আসলে আমরা মানুষরা যেভাবে চিন্তা করি সেভাবে কিভাবে একটা যন্ত্র আমাদের মতো করে চিন্তা করতে পারে। এই টার্গেট থেকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আসছে। ঠিক আছে, সবকিছুই আর্টিফিশিয়াল, যে জাস্ট লাইক হিউম্যান আমাদের কিছু কাজ যেন তারা সহজ করে দিতে পারে। তো এই জিনিসটাই অ্যাচিভ করার জন্য আমরা যে মেইন যে প্রবলেমটা দেখলাম সেটা হলো যে আসলে মেশিনকে মানুষের মতো শিখতে পারতে হবে। এখন যেটা প্রবলেম হলো যে মেশিন কিন্তু আসলে আমাদের মতো কথা তো বলা দূরের থাক, মেশিন কিন্তু মানে আমরা যেভাবে থিঙ্ক করি তার ধারের কাছেও নেই। মেশিন কিন্তু জাস্ট আন্ডারস্ট্যান্ড করতে পারে জিরো অ্যান্ড ওয়ান, রাইট? সো যেহেতু তারা শুধু ওয়ান অ্যান্ড জিরো আন্ডারস্ট্যান্ড করতে পারে, আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করতে পারে না, তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করব? তো এই প্রবলেমের ফার্স্ট চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো যে মেশিনকে শিখতে পারতে হবে ঠিক আমাদের মতো, আমরা যেভাবে শিখি সেইভাবে শেখাতে পারতে হবে। সেখান থেকে মেশিন লার্নিং এর কথাটা আসলো, যে আমরা কিভাবে মেশিনকে লার্ন করাতে পারি। এবং এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা অনেক অ্যাপ্রোচ নিয়ে এগিয়েছি। তার মধ্যে থেকে দেখা গেছে যে স্পেসিফিক্যালি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা আছে সেটাকে যদি আমরা মাছ লার্জ স্কেলে ইনকর্পোরেট করি, তখন সেটা দেখা যায় যে মানুষের মতো টু সাম এক্সটেন্ট লার্ন করতে পারে আস্তে আস্তে। সো সেখান থেকে আস্তে আস্তে ডিপ লার্নিং এর আসলে সূচনাটা আছে এবং আমরা ডিপ লার্নিং এর দিকে ফোকাসড হয়ে পড়ি। এবং এই কমিউনিটিটা ধীরে ধীরে দেখা যায় যে ডিপ লার্নিং বেসড কাজগুলো করা শুরু করে এবং সেখান থেকে বেশ ভালো রেজাল্ট আসতে শুরু করে। কিন্তু তারপরও এই জার্নিটা খুব একটা স্মুথ জার্নি ছিল না। এমনও হয়েছে যে হ্যাঁ মেশিন লার্নিং এর ফান্ডিং পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড ক্লোজ করে দেওয়া হয়েছে। সবাই ধরে নিয়েছে যে এই ফিল্ডে আসলে আগানো পসিবল না। ঠিক আছে, কিন্তু তারপরও দেখা গেছে যে ধীরে ধীরে যখন আমাদের হার্ডওয়্যার গুলা এনাফ পাওয়ারফুল হয়েছে, মেশিন লার্নিং করে আমরা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নিয়ে আসতে পারছি। স্পেসিফিক্যালি ডিপ লার্নিং এর কাছ থেকে আমরা খুব স্যাটিসফ্যাক্টরি আউট পেয়েছি। এখানে খুব মেনশনেবল কাজ হলো যে মিনস্টের কাজগুলি, ইয়ান লি খানের যে কাজগুলি ছিল যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ মডেল। সো ডিপ লার্নিং এর আন্ডারে এখন আরো একটা সার্কেল এক্সিস্ট করে রাইট নাও, আমরা যে টাইমে আসছি সেখানে, সেটা হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক আছে, সো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলি আসলে ডিপ লার্নিং এর থেকেও আরো রোবাস্ট আর্কিটেকচার ক্যারি করে। এবং এই আর্কিটেকচার গুলো থেকে আমরা দেখা যাচ্ছে যে জিরো শট লার্নিং এর মতো সফিস্টিকেটেড জিনিসগুলো ইউজ করতে পারছি। জিরো শট লার্নিংটা কি? বেসিক্যালি খুব অল্প ইনস্ট্রাকশন দিয়ে আমি একটা মডেলকে ট্রেন করতে পারতেছি। আমি একটা মডেলকে হয়তো বলে দিলাম যে হ্যাঁ তুমি আমাকে কোনো সময় প্রোফেন টাইপের কোনো কথা আমার কাছে যেন না আসে। সো সে ওই টাইপের কোনো রকমের কোনো কথা আমার কাছে আসতে দিবে না, ওই ধরনের কোনো সেন্টেন্সেস স্ট্রাকচার জিনিস আমার কাছে আসতে দিবে না। সো এটা একবার বলাটাই সাফিসিয়েন্ট এখনকার মডেলগুলোর জন্য। সো আমাদের জার্নিটা কোনো সময় স্মুথ ছিল না, বাট অনেকগুলি স্টেপ পার হয়ে আমরা এসেছি। এখন ওই স্টেপ গুলার ছোট ছোট স্টেপ আমরা দেখবো যে আসলে এনএলপি আমাদেরকে কিভাবে হেল্প করেছে এবং আমরা এই জার্নিটা কিভাবে আসলে সার্ভাইভ করে আসলাম এখন পর্যন্ত। তো এনএলপির কথা এখানে বলা হচ্ছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আসলে
এই ডিপ লার্নিং থ্রাইভ করার আগে আমরা এই প্রবলেমটা যে হ্যাঁ কম্পিউটার তো মানুষের মতো কথাটা বুঝতে পারবে, এই কথাটা বোঝানোর জন্য আমরা আসলে এনএলপি রিলেটেড কাজগুলো বেশি করতে হবে, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রসেস করে মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি কতটা নিয়ে যেতে পারি, সো দ্যাট মেশিন আমাদের কথাগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যেত যে টপোলজিক্যাল সার্চিং, তারপরে গ্রাফ বেসড সার্চিং, এইগুলো আমাদেরকে বেশি তখন আউটপুট দিত। এবং দেখা যেত যে এখানে আমাদের যে প্রোগ্রেস গুলি ছিল, স্পেশালি আইবিএম এর ওয়াটসন রিলেটেড যে এনএলপির কাজগুলো ছিল, সেগুলি রিমার্কেবল ছিল এবং তাদের আউটকাম গুলি অনেক ভালো আসতো। দেখা যেত যে জিওপার্ডি নামে একটা গেম ছিল, সেখানে হিউম্যান কম্পিটিটরের এগেনস্টে তারা পার্টিসিপেট করতে পারতো এবং পার্টিসিপেট করার পরে সেখান থেকে দেখা যেত যে তারা হিউম্যানকে বিটও করতে পারতো ওই মেশিনগুলি। তো খুবই রিসোর্স ইন্টেন্সিভ সে প্রসেস গুলো ছিল, সবাই সেটাতে অ্যাক্সেস করতে পারতো না। এবং দেখা যেত যে আমাদের যে ক্রিটিক্যাল যে প্রবলেম গুলো আছে, হ্যাঁ মেশিনও মানুষের মতো চিন্তা করতে হেভি ইউজ হতো ওখানে। নিউরাল নেটওয়ার্কও ছিল, খুব প্রিমিটিভ লেভেলের নিউরাল নেটওয়ার্কও ছিল, বাট এনএলপির ওখানে ইন্টেন্সিভ ইউজ ছিল। সো সেগুলো আমাদেরকে হেল্প করতো, ডেফিনেটলি এখনো করে ইনফ্যাক্ট, বাট নট আপ টু দ্য মার্ক, আমাদের যে নিড সেই অনুযায়ী যেতে পারতো না আসলে। বাট এখনো যদি বলা হয় যে হ্যাঁ নিউরাল নেটওয়ার্কের তাহলে কি, সরি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কি নিডটা ফুরায় গেছে, না আসলে তা না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখনো আমাদের লাগে। ইনফ্যাক্ট যখন দেখা যাচ্ছে যে ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমাদের খুব রিসোর্স ইন্টেন্সিভ কাজ করতে হচ্ছে, দুই তিনটা স্টেপ আমরা চাইলে এনএলপি দিয়ে ওই রিসোর্স ইন্টেন্সিভ কাজগুলোকে কমায় নিয়ে আসতে পারি আমরা এনএলপি করে। এখনো কিন্তু এলএলএম এর সাথে গ্রাফ বেসড কাজ করা হচ্ছে। নিউরাল নেটওয়ার্ক অথবা এই যে ডিপ লার্নিং বলা হচ্ছে, এগুলোতে প্রবলেম হলো কি, এগুলো সবই কিন্তু ব্ল্যাক বক্স। আমরা জানি আউটকাম দেয়, কিন্তু কিভাবে আউটকাম দেয় সেটা অনেকটাই অজানা। আচ্ছা, দেখতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাইডে খুব একটা বেশি দেখার কিছু নেই এখানে, ঠিক আছে, কথা ফলো করলেই হবে আশা করছি। ওকে, তারপরে আহ যেটা বলছিলাম যে আহ, আমাদের যে ডিপ লার্নিং যে অ্যাপ্রোচ গুলি ছিল, আহ, সেগুলোতেও এখন আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা ইউজ করে কাজগুলি অনেক ক্ষেত্রেই রিসোর্স ইন্টেন্সিভ কাজগুলিকে অনেক ইজি করতে পারি আমরা। ওকে, সো যেটা বলছিলাম যে মূলত ডিপ লার্নিং এর যে ব্ল্যাক বক্সটা থাকে, এই ব্ল্যাক বক্সের অনেক কিছু আমরা এক্সপ্লেইন করতে পারি না। আউটকাম ঠিকই পাই আমরা, কিন্তু এক্সপ্লেইনেবল থাকে না সবকিছু। তখন দেখা যায় যে এই গ্রাফ বেসড অ্যাপ্রোচ গুলি আমাদেরকে ম্যাসিভলি হেল্প করে। আমরা খুব ওয়েল ট্র্যাক করতে পারি যে এক্স্যাক্টলি কোন রিজনের জন্য এই রিপ্লাইটা আসলো, এই বটটা আমাকে এই ধরনের রেসপন্স দিল, কি ইনফরমেশন সে পেয়েছিল এবং কি ইনফরমেশনের বেসিসে সে আমাকে এই ধরনের রেসপন্স দিল, রাইট অ্যান্সারটা দিল। সেটাকে ব্যাক ট্র্যাক করার জন্য দেখা যায় যে আমাদের ম্যাসিভলি হেল্প করে এই গ্রাফ বেসড অ্যাপ্রোচ করি। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আমি বলবো যে এই স্টেপটা সবসময় এটার গুরুত্ব থাকবে, আছে, এবং এটার উপরে বেস করে আসলে মডার্ন ডিপ লার্নিং এর অ্যাপ্রোচ গুলি এসেছে। আচ্ছা, তো এখন এলএলএম এর কাছে একটু মুভ করি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তো এখানে কি হচ্ছে বেসিক্যালি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যেটা হয় যে আমাদের হিউজ চাঙ্ক অফ ডাটা দিয়ে আসলে মডেলগুলোকে, ল্যাঙ্গুয়েজ মডেলগুলিকে ট্রেন করা হয় এবং দেখা যাচ্ছে যে থাউজেন্ডস অফ জিপিইউ এখানে ইউজ করা হয়ে থাকে। তো এই লেভেলের ল্যাঙ্গুয়েজ মডেলগুলি তৈরি করার জন্য আসলে লার্জ অর্গানাইজেশন ছাড়া এটা সাপোর্ট পাওয়া যায় না। তো দেখা যায় যে মেটা, ওপেন এআই, মাইক্রোসফট, গুগল, এই লেভেলের বিগ প্লেয়ার যারা আছে তারাই শুধু এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলি তৈরি করতে পারে। তবে প্রবলেম হলো যে এই এত রিসোর্স ইন্টেন্সিভ কাজটা করার পরে যে মডেলটা আসে সেই মডেলটা কিন্তু ইউজলেস হয়, সেটাও কিন্তু জিবরিশ আউটকাম দেয়। তো জিবরিশ আউটকাম থেকে আমরা কিভাবে বেটার আউটকামে আসি, সেটাকে আরএলএইচএফ একটা স্টেপ আছে। তো বেসিক্যালি হিউম্যান ফিডব্যাক দিয়ে এই আউটকাম গুলোকে আবার ফাইন টিউন করা হয়। এই স্টেপটা থেকে আমরা কাজ করতে পারি। আমাদের টিপিক্যাল যে কম্পিউটার গুলি আছে, আমাদের কাছে যে জিপিইউ সহ যে গেমিং যে ল্যাপটপ গুলো আছে, সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। আরএলএইচএফ এর কাজগুলি আমরা আমাদের পিসিতেই ফাইন টিউন করতে পারি। তখন আমরা আসলে এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলিকে আমাদের মতো করে
ফাইন টিউন করে কাজ করতে পারি। এখন দেখা গেল যে এরপরও দেখা যাচ্ছে যে সবার জন্য সবকিছু সেট আপ করতে পারতেছি না, বা দেখা যাচ্ছে যে এটাও একটু এক্সপেন্সিভ। তখন কি আসে? তখন র্যাগ আসে। র্যাগ করে আমরা অলমোস্ট জিরো শট লার্নিং এর মতো কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমরা এই মডেলগুলোকে আমাদের মতো করে ইউটিলাইজ করতে পারি। আমরা দেখবো এক একটা ক্যাপাবিলিটি, একটা স্টেপের ক্যাপাবিলিটি কিরকম আমরা হয়তোবা সামনে কিছু দেখবো। বাট বেসিক্যালি ৩ টা স্টেপে আমরা এই এলএলএম গুলিকে ফর্ম করতে পারি রাইট নাও। সো এখানে বেসিক্যালি একটু আগে যে স্টেপের কথাটা বললাম, যে আমরা কিভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলি তৈরি করছি, বা জিপিটি কিভাবে আসছে, জিপিটি বেসড যে মডেলগুলি আসছে সেগুলি ব্যাপারে কথা বলা হয়েছে। তো জিপিটি আসলে কেন হচ্ছে এটাও একটু বলে রাখা দরকার। জিপিটি কিন্তু আসলে এজিআই এর একটা স্টেপ, মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। বলা হচ্ছে যে হ্যাঁ, হিউম্যান লেভেলের ইন্টেলিজেন্স এই মডেলগুলি একসময় রিফ্লেক্ট করবে। হিউম্যান লেভেলের ইন্টেলিজেন্স কিরকম? যে বেসিক একটা মানুষ যেরকম কাজ করতে পারে, একটা মানুষ একই সঙ্গে রান্না করতে পারতেছে, আবার একই সঙ্গে তাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় সে হয়তো বা বাইক, গাড়ি সবই চালাতে পারতেছে। একটা মিনিট জাস্ট। সরি। যেটা বলছিলাম যে সো এজিআই এর যে স্টেপটা ছিল আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, সো সেটাই আসলে জিপিটি অ্যাচিভ করছে গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ। এখনো ওই লেভেলে রিচ করতে পারেনি। তো এজিআই লেভেলটা হলো যে হ্যাঁ, হিউম্যান লেভেলে রিচ করবে, সে মানুষের মতো সব কাজ করতে পারবে। আর আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর একটা টার্ম আছে, এটা হলো নেক্সট লেভেল, যে সে ঠিক মানুষের মতো না। মানুষ তো ভুল করে, তাই না? সো এজিআই ও ভুল করবে, এটাই স্বাভাবিক। এজিআই নেক্সট স্টেপটা হলো এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। সেখানে হলো যে সে ভুল করবে না, সে সবসময় যে ডিসিশনটা নেবে রাইট ডিসিশনটা নেবে। সো আমরা একটা খুব এক্সাইটিং টাইমের মধ্যে দিয়ে আসছি, দেখা যাক কোন দিকে যাই আমরা। সো গ্রাজুয়ালি এই প্রোগ্রেস গুলো একটা একটা করে আমরা দেখতে পারবো, আশা করতেছি। তো ফাইনাল যে স্টেপটা আছে আমার সেশনের লাস্টের যে স্টেপটা আমি এখন এক্সপ্লেন করবো, সেটা হলো যে আসলে আমরা প্রবলেম কিভাবে অ্যানালাইসিস করব, প্রবলেম কিভাবে ব্রেকডাউন করবো একটা এআইএমএল সলিউশন করার জন্য। ঠিক আছে? আচ্ছা। তো ফার্স্টেই একটা এমএল অ্যাপ্রোচে যখন যখন আমরা যাই, তখন আমাদের কি কি করতে হয় সেটা নিয়ে একটু কথা বলে নেই। সো এমএল বেস যদি আমরা কোনো কাজ করি, তখন আমাদের বেসিক্যালি একটা মডেল বিল্ড আপ করতে হয়। সেই মডেল বিল্ড আপ করার জন্য আমার একটা ট্রেনিং সেট লাগে, যে ট্রেনিং সেটের ডাটা দিয়ে মডেলকে আমি বোঝানোর চেষ্টা করি যে দেখো, এই হলো তোমার ডাটা, তুমি এই ধরনের সিনারিওতে এরকম বিহেভ করবা, তোমার ডাটায় এই কথাগুলো বলা আছে। এবং একটা টেস্ট সেট থাকে। টেস্ট সেটে বেসিক্যালি আমি মেক শিওর করি যে হ্যাঁ, আমি যেভাবে ডাটাটা প্রিপেয়ার করছি মডেলে, যেভাবে তোমাকে ইনপুট দেওয়া হয়েছে সেইভাবে তুমি বিহেভ করতেছো কিনা আমি চেক করি টেস্ট সেট দিয়ে, যে হ্যাঁ ওইভাবে তুমি আউটকাম দিচ্ছ নাকি। যদি তুমি আউটকাম ঠিক আমার এক্সপেকটেশন অনুযায়ী দাও টেস্ট সেটে, তাহলে এই মডেলটা আমার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতেছে। যদি হ্যাঁ 90% টাইম পর্যন্ত আমি দেখি যে হ্যাঁ, আমার ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া ছিল সেভাবে টেস্ট সেটের সাথে ম্যাচ করতেছে, তখন আমরা বলি যে হ্যাঁ, আমার মডেলটা আমার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতেছে 90% অ্যাকুরেসি সহ। ঠিক আছে? তো এই যে মডেলটার কথা বললাম, এই মডেলটা মোস্টলি ডিপ নিউরাল নেটওয়ার্ক বেসড হয়। এবং ডিপ নিউরাল নেটওয়ার্ক বেসড মডেল হলে কি হয়, আমার শুধু ওয়েট গুলা স্টোর করে রাখতে হয়। নিউরাল নেটওয়ার্ক যেহেতু প্রত্যেকটা নিউরনের একটা করে ওয়েট থাকে, ওই ওয়েট গুলাই আসলে আমাদেরকে স্টোর করে রাখতে হয়। তো এই ওয়েট ম্যানেজমেন্টের জন্য বেশ কিছু ফরম্যাট আছে, বেশ কিছু লাইব্রেরি আছে। তো অনিক্স এরকম একটা ফরম্যাট, এটা ইউনিভার্সাল একটা ফরম্যাট। এই ফরম্যাটে যদি আমরা ওয়েট গুলো সেভ করে রাখি, তাহলে দেখা যায় যে পরবর্তীতে যে কোনো জায়গায় এই মডেলগুলি রান করানো যায়। আর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এটা আগে একটা কথা ছিল যে হ্যাঁ, মেশিন লার্নিং এর কাজ করতে গেলে পাইথনে কাজ করতে হবে। এখন কিন্তু এই কথাটা ট্রু না। এখন কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক ভাবে কাজ করা যায়। এই যে অনিক্স এর কথা বললাম, অনিক্স কিন্তু এই টার্গেট নিয়েই করা, যে যেন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক ভাবে সবাই কাজ করতে পারি, যেকোনো প্ল্যাটফর্ম থেকে এসে আমরা যেন এই ডিপ লার্নিং এ কন্ট্রিবিউট করতে পারি। তো
পাইথনের কথা যদি বলি, আমাদের টেনসরফ্লো আছে, পাইটর্চ আছে। টেনসরফ্লোর আবার বিভিন্ন এপিআই আছে আদার ল্যাঙ্গুয়েজের জন্য, পাইটর্চেরও এরকম এপিআই আছে। ডটনেটের কথা বলি যদি, এমএল ডটনেট আছে। নোড জেএস এর কথা যদি বলি, ব্রেইন জেএস আছে। আবার টেনসরফ্লো জেএস এরও এক্সটেনশন আছে, এপিআই এক্সটেনশন আছে। সো এগুলো ইউজ করে আমরা বেসিক্যালি আমাদের মডেলটা ম্যানেজ করতে পারবো। আচ্ছা, ভালো কথা। মডেল তো ম্যানেজ করতে পারলাম, কিন্তু কথা হলো আমি প্রবলেমটা কিভাবে ভাগ করব? আমি বুঝবো কেমন করে যে আমি যে প্রবলেমে পড়েছি এটা এমএল দিয়ে সলভেবল? সেটা বোঝার জন্য আসলে আমাকে প্রবলেম ডোমেইনটা খুব ভালোভাবে ডিফাইন করে নিতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। সে আমি যদি টিকট্যাক টো খেলতে চাই, টিকট্যাক টো মানে হলো বেসিক্যালি আমরা যে স্কোয়ারের মধ্যে ক্রস আর সার্কেল ড্র করতাম, এই জিনিসটাই টিকট্যাক টো। তো টিকট্যাক টো যদি একটা খেলার জন্য একটা রোবট তৈরি করতে চাই, সেটার জন্য রুল বেসড ইজ সাফিসিয়েন্ট। আমার সেজন্য কিন্তু আসলে ডিপ লার্নিং এর খুব একটা দরকার পড়ে না। আমরা ডিপ লার্নিংটাকে সলভ করতে পারি, কিন্তু সেটা অনেকটা মশা মারতে গিয়ে কামান দাগানোর মতো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো আমাকে প্রবলেম বুঝে আসলে আগাতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমার একটা অটোমেশন করা দরকার। আমি হয়তো আহ, আমার ওয়ার্ডে কোনো কিছু টাইপ করতে হয় রেগুলার বেসিসে, এবং যখন আমি টাইপ করি স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে যে আমি হয়তো ট্যাক্সের কপিগুলি এখানে ফিল আপ করতেছি, আমার রিটার্ন কিরকম হবে সেটা নিয়ে এখানে ফিল আপ করতেছি। অথবা দেখা যাচ্ছে যে আমার যে কস্ট বা সেভিংস হচ্ছে, ওই ক্যালকুলেশন গুলো আমি করে রাখতে চাচ্ছি, এবং ফিউচারে আমার কিরকম কস্ট রিডিউস করতে হবে, অথবা আরো কি পরিমাণে সেভিংস বাড়াতে হবে, এই ধরনের জিনিসগুলো আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি। এই কাজগুলি করার জন্য অবশ্যই অবশ্যই আমার ডিপ লার্নিং লাগতেছে, এবং ডাটা প্রপার ওয়েতে প্রসেস করতে হচ্ছে। তো একটা প্রবলেম যদি পিক আপ করি এরকম যে হ্যাঁ, আমার ফিউচারে কিরকম কস্ট রিডিউস করতে হবে, এই জিনিসটা আমি বুঝতে চাই। এটা বুঝতে হলে অবশ্যই আমার পাস্ট ডাটা লাগবে। আমি রেগুলার বেসিসে কিরকম কস্টিং করতেছি, কতদিনের ডাটা লাগবে, যতটুকু নেওয়া যায় ততই ভালো, যত আগের ডাটা নেওয়া যায় ততই ভালো। এখন দেখা যাচ্ছে যে আমার কাছে খুব বেশি ডাটা নাই, তখন আমি আসলে এই প্রবলেমটা ডিপ লার্নিং দিয়ে সলভ করতে পারবো না। খুব বেশি ডাটা নাই বলতে কিরকম, হয়তো বা আমার কাছে 1 মাসের ডাটা আছে, এখানে আমি ডিপ লার্নিং দিয়ে খুব ভালো রেজাল্ট আশা করতে পারি না। বাট আমার কাছে দেখা গেল গত 2-3 বছরের ডাটা আছে, তখন আমি এখানে আশা করতে পারি যে হ্যাঁ, আমি এখান থেকে একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারবো। এখন কথা হলো আউটকাম তো আমাকে ডিসাইড করতে হবে। আউটকাম কিরকম ডিফাইন করতে হবে যে হ্যাঁ, আমাকে যে সেভিংস এর যে অ্যামাউন্টটা আমার মডেল দিবে, সেটা অ্যাটলিস্ট 98% অ্যাকুরেট হতে হবে। তাছাড়া আমি আমার প্রয়োজনের বাইরে শুধু শুধু সেভ করব, আমি শুধু শুধু কষ্ট করব, আলটিমেটলি আমার আউটকাম আসবে না। সো এইভাবে আমার প্রবলেমটা আগে ডিফাইন করে নিতে হবে। আমি যেভাবে প্রবলেমটা নিচ্ছি সেভাবে আমার এক্সপেকটেশনটাও ডিফাইন করে নিতে হবে। এটা আমি যত ভালোভাবে ডিফাইন করে নিতে পারবো, তত ফার্দার আমি বেটার মডেলের কাছ থেকে আউটকাম নিয়ে আসতে পারবো। আর একটু খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু আসলে যখন মেশিন লার্নিং এর প্রবলেম নিয়ে ফাইট করি, তখন কিন্তু খুব ন্যারো একটা ডোমেইন নিয়ে কাজ করি। সো ওই ন্যারো ডোমেইনটা খুব ভালোভাবে যদি ডিফাইন না করি, তাহলে আলটিমেটলি আমার প্রজেক্টটা ফেল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো প্রবলেম ডেফিনেশন স্টেপটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে আর্জ করব যে আগে প্রবলেমটা যতটা পারা যায় ভালোভাবে ডিফাইন করে নিবেন, তারপরে সামনের দিকে আগাবেন। তারপর অবশ্যই কথা আসতেছে ডাটা অ্যাসেসমেন্টের দিক থেকে, যে ডাটা অবশ্যই আপনাকে প্রপারলি প্রিপেয়ার করে নিতে হবে। ডাটা যদি ওয়েল প্রিপেয়ার্ড না থাকে, আপনার ডিপ লার্নিং মডেল বেসিক্যালি গার্বেজই দিবে, গার্বেজ ইন গার্বেজ আউট। সো ডিপ লার্নিং এর জন্য আমাদের ডাটা প্রিপারেশনটা খুবই খুবই একটা ক্রুশিয়াল স্টেপ। আমাদের ডাটা যদি ঠিকমতো প্রিপেয়ার্ড না থাকে, আমরা কোনোদিনও ভালো এখান থেকে আউটপুট এক্সপেক্ট করতে পারি না। তো এই ডাটা প্রিপেয়ার্ড হয়েছে কিনা, এই জন্য বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার ওয়ে আছে, আমরা ওই স্ট্রাকচার মেথডগুলি ফলো করলে আমরা এখানে আউটকাম পাবো। আর ফাইনালি আমরা যেটা করতেছি, ফাইনালি আমরা, আমার যদি সব ডাটা ডিফাইন্ড থাকে, যদি আমার প্রবলেম ডিফাইন্ড থাকে, ফাইনালি আমাকে রাইট মডেলটা চুজ করতে হবে। আমি যদি রাইট মডেলটা চুজ করতে পারি, তাহলে আশা করা যায় সেখান থেকে আমি আমার এক্সপেক্টেড আউটকামটা পাবো। এই। তো আমার দিক থেকে মূলত এতটুকু পর্যন্তই ছিল, প্রবলেম সলভিং পর্যন্ত। নেক্সট স্টেপ আসলে হোয়াই ড্যাগ ইজ নেসেসারি, রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস, এখান থেকে তামিদ ভাই কন্টিনিউ করবেন। তামিদ, ফ্লোর ইজ ইয়ার্স। সো আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে।
সো স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা। সো থ্যাংক ইউ রিফাত ভাইয়া আপনার ইনসাইটগুলো শেয়ার করার জন্য। সো আমি একটু ব্যাক করব যে ভাইয়া হচ্ছে এনএলপি নিয়ে কথা বলছে। সো এনএলপিতে আসলে এখন ভাইয়া যেটা বলছে যে এনএলপি এখন হচ্ছে আমাদের এলএলএম এর বেস ছিল। সো আমরা আসলে আগে কি করতাম যে হচ্ছে আমরা এনএলপি ইউজ করে হচ্ছে এনএলপির জন্য হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে প্রতিটা আলাদা আলাদা টাস্কের জন্য আলাদা আলাদা মডেল ট্রেন করতাম। বাট এখন আমরা কি করি যে আমরা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে কিছু জিরো শট ইউজ করে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারি। সো অনেক তো থিওরি শুনলাম, সো আমরা এখন একটু কোডিং এর দিকে মুভ করি। সো বেসিক্যালি আমি হচ্ছে এখানে একটা বেসিক যে এনএলপি গুলো আগে আমরা আলাদা আলাদা মডেল ইউজ করে করতাম, সেগুলো আমি হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের থ্রুতে করে দেখাচ্ছি। সো ওলামা বলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে আপনারা হচ্ছে অফলাইন মডেল পুল করে সেই মডেলগুলো ইউজ করতে পারবেন। সো আমি হচ্ছে লামা 3.2 মডেলটা ইউজ করতেছি। সো আমরা হচ্ছে সবাই হচ্ছে ট্রান্সলেশনের টাস্কটা এনএলপির একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক। সো আমি হচ্ছে এখানে ইংলিশ টু হচ্ছে ফ্রেঞ্চ ট্রান্সলেশনটা করে দেখিয়েছি। বেসিক্যালি হচ্ছে আমাদের আমি অ্যাজ আ এআই ইঞ্জিনিয়ার আমি এটা বলবো যে আমরা যারা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করি, তাদের একটা ফান্ডামেন্টাল স্কিল হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো এখানে একটা দেখতে পাচ্ছেন যে প্রম্পট আমি খুব ওয়েল ডিফাইন্ড প্রম্পট ইউজ করতেছি। সো এখানে হচ্ছে আমি যেমন হচ্ছে স্ট্রাকচারটা বলে দিছি যে আই ওয়ান্ট দিস স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারে আমি আউটপুটটা চাচ্ছি, আবার ইউজারের কোয়েরিটা কোথায় থাকবে। সো এখানে অনেক জিনিস আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রম্পট যেমন আমরা এসকিউএল ইনজেকশন টার্মটার সাথে পরিচিত, সেরকম করে আসলে প্রম্পট ইনজেকশনও হয় এখন। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল। সো আমরা এখানে হচ্ছে প্রম্পটটা ডিফাইন করার পর আমি একটা চেইন বানাইছি। বেসিক্যালি হচ্ছে প্রম্পটটাকে হচ্ছে মডেলে দিয়ে হচ্ছে একটা একটা আউটপুট পার্সার দেওয়া লাগে। বেসিক্যালি হচ্ছে এই পাইপ অপারেটরগুলো দেখতে পাচ্ছেন। সো বেসিক্যালি ল্যাংচেন বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটা আসলে এলএলএম রিলেটেড কাজ করার জন্য খুবই ভালো। সো আমি সেই ফ্রেমওয়ার্কটা ইউজ করেছি। সো বেসিক্যালি এখন আমি যদি কোনো হচ্ছে ইনপুট দেই ইংলিশে, সো আমি হচ্ছে যেই ফরম্যাটটা দিয়েছিলাম সেই ফরম্যাটেই আমি হচ্ছে আমার আউটপুটটা পাচ্ছি। যেমন এখানে ফ্রেঞ্চে আমি হচ্ছে আমি আমার নাম, আমি যে আই এম তাহমিদ লিখছি সেটা ট্রান্সলেটেড হয়ে ফ্রেঞ্চে পেয়েছি। সো আমরা এলএলএম দিয়ে টেক্সট জেনারেশনের কাজগুলো, যেগুলো আগে এনএলপিতে আমরা হচ্ছে ডিফারেন্ট মডেল ট্রেন করতাম, সেইগুলো এখন আসলে রিপ্লেস হয়ে গেছে। তো আমরা আগে এনইআর এর কাজ করতাম, সেম আমি ইম্পর্টেন্ট, বাট আমি এখানে ইউজ করি না, অনেক ক্ষেত্রে লাগে না। বাট আপনারা যখন ফিউ শট এক্সাম্পল ইউজ করবেন তখন দেখবেন যে রেজাল্টের অ্যাকুরেসি অনেক বেড়ে যায়, পারফরমেন্স অনেক ভালো হয়ে যায়। সো ইটস আ গুড প্র্যাকটিস টু ইউজ ফিউ শট এক্সাম্পলস। ফিউ শট এক্সাম্পলস বলতে আমি বুঝাচ্ছি, যেমন হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন হচ্ছে আমি এই ফরম্যাটে এটা হচ্ছে ইউজার কোয়েরি আর এটা হচ্ছে এই ফরম্যাটে আমি চাচ্ছি। সো এরকম করে আসলে জিনিসগুলো যদি এলএলএমকে যতটা আমরা ব্রেকডাউন করব তত এলএলএম হচ্ছে ভালো কাজ করবে। যেমন আমি হচ্ছে আগের যে এনইআর এর টাস্কটা আমরা করতাম সেটা আমরা খুব সহজে এখন হচ্ছে এলএলএম দিয়ে রিপ্লেস করে ফেলছি। যেমন আমি একটা এই কোশ্চেনটা মানে এই এক্সাম্পলটা অনেক অনেক দেখা যায় যে অ্যাপল হ্যাজ আ মার্কেট ক্যাপ অফ $2 ট্রিলিয়ন। এখান থেকে যে এন্টিটিস গুলো খুব ইজিলি হচ্ছে রেকগনাইজ করতে পারছে। সো আরেকটা টাস্ক দেখাচ্ছি, যেমন হচ্ছে সিমেন্টিক অ্যানালিসিস। সো এটাও জন্য আগে আমরা হচ্ছে মডেল ট্রেন করতাম। সো এখন হচ্ছে জাস্ট ইফ ইউ গিভ 10 to 20 ফিউ শর্ট এক্সাম্পলস, মানে পাঁচটা করে প্রতিটা ক্লাসে দিলে ডেফিনেটলি কনটেক্স সাইজের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর প্রম্পটটাকে যত ছোট রাখা যায় ততই কিন্তু আমাদের টোকেন এফিশিয়েন্ট। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে প্রম্পটিংটা খুবই স্পেসিফিক হতে হবে। ইউ শুড ফলো আ স্পেসিফিক স্ট্রাকচার। তারপর হচ্ছে আর একটা খুবই ভালো ইয়াটা হচ্ছে যে কোন কি ফরম্যাটে আউটপুটটা দিবে সেটা ডিফাইন করে দেওয়া। বিভিন্ন বিভিন্ন হচ্ছে এসটিডি আউটপুট পার্সার আছে, যেমন জেসনের জন্য জেসন আউটপুট পার্সার আছে। সো এগুলো আমাদের একটু দেখতে হবে যে কোনটা আমার ইউজ কেসে বেটার। সো ব্যাক টু স্লাইডস এগেন। সো মেইনলি হচ্ছে রিফাত ভাই যেটা বলছিল যে আমরা হচ্ছে এআই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আসলে কখন এআই এমএল এর দিকে আসলে যেতে হবে। যেমন আমার রিসেন্টলি একটা টাস্ক আসছিল যেখানে হচ্ছে একটা ইমেজের মধ্যে একটা প্যাটার্ন থাকে। সো ওই প্যাটার্নটা থেকে হচ্ছে ক্লাসিফাই করতে হবে, একটা কালার ছিল যে এটা কোন ধরনের কালার। সো এই ক্ষেত্রে আমাকে অনেকেই হচ্ছে সাজেশন দিয়েছিল যে ওখানে একটা মডেল ট্রেন করতে। বাট আমার মাথায় আসছে যে এখানে যে এমএল এর দিকে যাওয়ার দরকার নাই, উই ক্যান জাস্ট সিম্পলি ইউজ সিভি।
সিভি ইউজ করে আমরা হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে গ্রে স্কেলিং করে যদি কনভেক্স হাল বা কোনো একটা প্রি প্রসেসিং ইউজ করি, সো সেটা ইউজ করা যায়। সো আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের অলওয়েজ যদি এআই এমএল অ্যাভয়েড করা যায় কোনো টাস্কের জন্য, উই শুড ডু ইট। আর আমাদের জন্য অনেক ক্ষেত্রেই হচ্ছে রিপোজিটরিতে মানে গিটহাবে অনেক টুলস থাকে আগে থেকেই। সো যদি কোনো কিছু করা থাকে আমাদের ডেফিনেটলি সেগুলো ইউজ করা উচিত। সেটা আমাদের ডেভেলপমেন্ট টাইমটা অনেক ফাস্ট হবে, অ্যান্ড স্পেশালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হ্যাকাথনস। সো আচ্ছা, সো র্যাগ নিয়ে কথা বলছিল রিফাত ভাই। র্যাগ হচ্ছে বেসিক্যালি এলএলএম এর তো আসলে নলেজটা সাফিসিয়েন্ট। আমরা একটা টার্ম শুনি যে কাট অফ নলেজ বলে একটা টার্ম শুনছি। সো কাট অফ নলেজে হয় কি বেসিক্যালি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ট্রেন করা হয়। সো আমাদেরকে একটা এক্সটার্নাল সোর্স থেকে ডাটা পুল করে আমাদের ডোমেন স্পেসিফিক নলেজ যখন আমরা দিব, তখনই হচ্ছে আমাদের ডোমেন থেকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো অ্যান্সার করতে পারবে। সো র্যাগের একটা ইমপ্লিমেন্টেশন যদি আমি দেখাই, সো সো আমাদের একটা চ্যাটবট আছে যেটা হচ্ছে আমরা র্যাগ ইউজ করে বানাইছি। ডেফিনেটলি অনেক অনেক অ্যাডভান্স র্যাগ প্রোডাকশনের জন্য ইউজ করা লাগে। সো এখানে অনেক প্রি প্রসেসিং করা লাগে। সো আমি একটু জাস্ট ডেমো দেখাই। সো যেমন হচ্ছে এই যে এই কোম্পানির ডাটা কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে নাও থাকতে পারে। সো আমাদেরকে ডাটাটাকে প্রি প্রসেস করে ল্যাঙ্গুয়েজ মডেলটাকে দেওয়া লাগছে যেন ওরা এই ডোমেনটা থেকে অ্যান্সার করতে পারে। সো দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল যে র্যাগ বোর্ড কিভাবে প্রোডাকশন ইউজ করা হচ্ছে। সো এই ক্ষেত্রে আসলে অনেক কিছু ডিপেন্ড করে যে আমরা আসলে আহ, কিভাবে হচ্ছে র্যাগ বোর্ডটাকে প্রোডাকশন রেডি করতে পারি। তো এগুলো নিয়ে হচ্ছে এখানে যেমন আমি আমরা এটাতে কাজ করেছি। সো এটা একটা এক্সাম্পল দেখালাম র্যাগের। সো র্যাগের আসলে ৩টা আর্কিটেকচার আসলে আমার মাথায় মানে ৩টা আর্কিটেকচার নিয়ে কথা বলা উচিত। সো ফার্স্টে হচ্ছে নেইভ র্যাগ। সো নেইভ র্যাগ হচ্ছে একদম খুব সিম্পল যেই র্যাগটা থাকে। তারপরে আমরা আসলে মাল্টি মডেল র্যাগের দিকে যাচ্ছি। আসলে টেক্সটের সাথে আমরা চাচ্ছি যে ইমেজও আসুক। আর রিসেন্টলি এজেন্টিক ওয়ার্কফ্লোর দিকে আসলে মুভ হচ্ছে ডাইনামিকটা। সো আমরা যদি ফার্স্টে এই নেভ র্যাগের কথা বলি, সো এটার আর্কিটেকচারটা হচ্ছে যে ফার্স্টে আমাদের যে নলেজ বেস বা ডকুমেন্টগুলো থাকে, সো আমরা হচ্ছে কোনো একটা প্রি প্রসেসিং টুল লাইক হচ্ছে মার্কার ইউজ করতে পারি, আনস্ট্রাকচার ডট আইও বা ল্যাংচেনের পিডিএফ পার্সিং, এ ধরনের কোনো টুল ইউজ করে বিভিন্ন চাঙ্কে ভাগ করতে পারি। তারপরে চাঙ্কে ভাগ করার পর আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে ভেক্টর ডিবি ইউজ করা লাগে, যেমন হচ্ছে আমরা ক্রোমা ফাইস এগুলো ইউজ করে থাকি সাধারণত, অথবা কিউব্র্যান্ট অনেক ভালো কাজ করে। এই মডেলগুলো দ্বারা হচ্ছে আমরা এমবেডিং ক্রিয়েট করতে পারি। এমবেডিং ক্রিয়েট করার পর প্রম্পটার সাথে ইউজারের প্রম্পটটাকেও আমরা একটা এমবেডিং ব্যাংকিং স্ট্র্যাটেজি নিয়ে অনেক কাজ করা লাগে, এমবেডিং লেভেলে কাজ করা লাগে আসলে। আর আমরা আসলে এখন ইন্ডাস্ট্রিতে হচ্ছে গ্রাফ র্যাগের দিকে মুভ করতেছি। আর গ্রাফ র্যাগ বলে একটা টার্ম আছে যেটা হচ্ছে আসলে মানে নলেজটা পুরা ডকুমেন্টগুলোকে হচ্ছে নলেজ গ্রাফে কনভার্ট করা হয়। সেক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স যে কুইরিগুলো থাকে সেটা আসলে সিমেন্টিক সার্চের মাধ্যমে আসলে অ্যান্সার করা যায় না। তো সেক্ষেত্রে আসলে গ্রাফ র্যাগটা অনেক হেল্পফুল। সো এটা একটা এক্সপ্লোর করার বিষয়। তারপরে যেটা ছিল মাল্টি মডেল র্যাক। সো মাল্টি মডেল র্যাকটা হচ্ছে যে টেক্সটের সাথে আসলে ইমেজটাও যেন প্রোভাইড করে। সো এটার জন্য হচ্ছে একটা আর্কিটেকচার আমি এখানে দিয়েছি। সো বেসিক্যালি হচ্ছে আমরা আগে যেরকম একটা ভেক্টর স্টোর ছিল, এখানে একটা ডক স্টোর রাখবো। সো ভেক্টর স্টোরের সাথে ডক স্টোরে একটা লিঙ্ক করছি আমি এখানে আইডির মাধ্যমে। বেসিক্যালি আমরা যখন একটা চাঙ্ক রিট্রিভ করতাম যে এই চাঙ্কটা ইম্পর্টেন্ট, তখন হচ্ছে ওই চাঙ্কের সাথে তার ডক আইডির মাধ্যমে আমরা সেই রিলেভেন্ট ইমেজটাও পুল করতে পারবো। এইভাবে আমরা খুব সিম্পলি কিছু টুইকিং এর মাধ্যমে একটা মাল্টি মডেল র্যাক ইমপ্লিমেন্ট করতে পারবো। সো মাল্টি মডেল র্যাকটাও খুবই ইন্টারেস্টিং। আর কারেন্টলি যেটা সবচেয়ে হাইপে আছে যে এজেন্টিক ওয়ার্কফ্লো বা এজেন্টিক র্যাক। সো আসলে এজেন্টের দিকে আসলে আমাদের এআইটা আস্তে আস্তে যাচ্ছে। সো আমরা হচ্ছে সবকিছুই হচ্ছে এজেন্টকে পাওয়ার দিয়ে দিই যে সে ডিসিশন নিবে যে একটা স্টেপের পর কোন স্টেপে যাবে। যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে রিট্রিভারের কাছে যাওয়ার পর গ্রেড হওয়ার পর চাইলে হচ্ছে এজেন্ট হচ্ছে ওয়েব সার্চ করতে পারে যদি তার এক্সটার্নাল কোনো ডকুমেন্ট লাগে। সো আসলে আমরা এজেন্টকে পাওয়ার দিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে ফুল জিনিসটা কমপ্লিট করবে। সো আমরা মোর ওভার এজেন্টিক র্যাগের দিকে আস্তে আস্তে ফোকাস হচ্ছি। সো দিস ইজ আ কুল থিং। আর যদি আমরা র্যাগের মাধ্যমে
মানে এটাও না যে র্যাগের মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান হবে। তো তখন আসলে আমাদেরকে ফাইন টিউনের দিকে যাওয়া লাগবে। সো ফাইন টিউনিং আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফাইন টিউন করা আসলে রিসোর্স ইনটেনসিভ, মানে অনেক হাই রিসোর্স লাগে। সো আমাদের হচ্ছে এক্ষেত্রে একটা টেকনিক আছে প্যারামিটার এফিশিয়েন্ট ফাইন টিউনিং, এটা আমরা ইউজ করে থাকি জেনারেলি। সো সেটাতে কি হয় যে আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে ওয়েটগুলো থাকে সেটার উপর আমরা একটা অ্যাডাপ্টার ইউজ করি। ওই অ্যাডাপ্টারটাকে আমরা হচ্ছে একটা স্পেসিফিক টাস্কের উপর ফাইন টিউন করি। সো এক্ষেত্রে আসলে আহ, যে ম্যাক্সিমাম ওয়েট গুলা হচ্ছে ফ্রোজেন থাকে, লাইক হচ্ছে সিক্স, মানে একদম 90% ওয়েট ফ্রোজ থাকে, একটা উপর দিয়ে একটা আমরা অ্যাডাপ্টার ইউজ করি। সো জাস্ট আমরা ওই অ্যাডাপ্টারটাকে ট্রেন করতেছি। সো এই জিনিসটা আসলে আমাদের রিসোর্সে খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। সো এর জন্য হচ্ছে কিছু টুলস আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, যেমন হচ্ছে আনস্লটটা খুব ভালো কাজ করতেছে রিসেন্টলি, আর লামা ফ্যাক্টরি। আমরা ফাইন টিউনের ক্ষেত্রে আমার গো টু টুল হচ্ছে লামা ফ্যাক্টরি। ইট ওয়ার্কস ভেরি ওয়েল। সো যখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের প্রবলেমটা র্যাগের মাধ্যমে সলভ হচ্ছে না, অনেক হ্যালুসিনেট করতেছে, তখনই হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে ফাইন টিউন করা। আমরা এর আগে গ্রাফ ট্র্যাক দেখতে পারি, তারপরে হচ্ছে ফাস্ট গ্রাফ ট্র্যাক দেখতে পারি, বাট কোনোটাই যদি সলভ না করতে পারে তখন আমরা আসলে ফাইন টিউনিং এর দিকে মুভ করব। সো একটা এআইএমএল মডেল আসলে কিভাবে বিল্ড করে, সো বেসিক্যালি হচ্ছে আমরা নর্মাল মডেলগুলো যেভাবে ট্রেন করি, তো সেম ভাবে আগে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করা লাগে। তবে ডাটা প্রি প্রসেসিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এআইএমএল যে একটা ইনস্ট্রাকশন ফাইন টিউনিং বলে একটা স্ট্রাকচার আছে, সেটা ফলো করা লাগে। সো ওই ফরম্যাটে ডাটাটাকে প্রিপেয়ার করা লাগে, ডাটাটাকে প্রসেস করা লাগে। তারপরে মডেল ট্রেনিং এর জন্য হচ্ছে আমরা যেই জিনিসগুলো দেখালাম, যে কোয়ান্টাইজ করা যায়, বিটস এন্ড বাইটস বলে একটা জিনিস আছে, যেখানে হচ্ছে আমাদের জিপিইউতে যেন মডেলটা লোড করতে পারি সেজন্য কোয়ান্টাইজ করা লাগে। সো দেয়ার আর মেনি থিংস। আর ইভালুয়েশনটা একটু ট্রিকি, ক্যান লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে টাস্কগুলো সেগুলো তো ডিফারেন্ট টাস্ক। সো আমাদের হচ্ছে প্রতিটা ডিফারেন্ট টাস্কের জন্য ডিফারেন্ট ম্যাট্রিক্স থাকতেই পারে। যেমন আমরা র্যাগের ক্ষেত্রে আমরা জেনারেলি র্যাগাস বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা ইউজ করে থাকি। সো আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা লোকালি একটা মডেল রান করে দেখাবো যে আসলে কিভাবে আসলে লোকালি তো পাওয়ারফুল মডেলগুলো আমরা রান করি ইন্ডাস্ট্রিতে, অথবা এইসব হ্যাকাথনে কিভাবে ইউজ করা যায় মডেলগুলো। সো আমি ওলামা বলে একটা প্ল্যাটফর্ম আছে, সো ওলামাতে যদি যাই, ওলামাটাকে হচ্ছে ডাউনলোড করলেই, তারপরে হচ্ছে উইন্ডোজের জন্য ডাউনলোড করেই হচ্ছে ওলামা থেকে মডেল পুল করা যায়। যেমন আমি যদি এখন কুইন 2.5 বিলিয়ন মডেলটা দেখাই, সো এই মডেলটা আসলে কোডিং এর জন্য খুবই ভালো। সো আমি এই মডেলটা দিয়ে একটা ছোট একটা ডেমো দেখাচ্ছি। ওকে, সো আমি কুইন 2.5 কোডার মডেলটাকে হচ্ছে আমি হচ্ছে এখানে লোড করছি। এক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে যেভাবে ফাইন টিউনিং, আমরা খুব ডিটেইলড এখানে প্রম্পটটা দেওয়া লাগছে, কারণ হচ্ছে এটা একটু স্ট্রাগল করতেছিল। আমি এখানে দুইটা এক্সাম্পল প্রম্পট দিয়ে দিয়েছি। সো আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে পারফরমেন্স বেটার করতে হলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ ডেফিনেটলি অনেক ফোকাস করতে হবে। কারণ হচ্ছে যখন আমরা তাকে হচ্ছে এক্সাম্পল গুলা দিয়ে দিব, তখন সে বুঝবে আসলে আমাকে এইভাবে চিন্তা করতে হবে। সো আমি এখানে হচ্ছে বলছি যে ইউ আর অ্যান এক্সপার্ট ফর কোড কমপ্লিশন এআই বট, গিভেন আ ইউজার প্রম্পট ইউ নিড টু জেনারেট কোড কমপ্লিশন। আমরা এখানে হচ্ছে ইউজার কোয়েরিটা দিয়ে দিয়েছি, আর তাকে ফরম্যাটটা দিয়ে দিয়েছি। সো বেসিক্যালি হচ্ছে আহ, একটা চেইন ক্রিয়েট করা লাগছে কোড কমপ্লিশনের জন্য। সো তারপরে হচ্ছে আমি তাকে কিছু ডিফিকাল্ট কোশ্চেনও দিয়েছি, নর্মাল কোশ্চেনও দিয়েছি। সো ফার্স্ট একটা জাস্ট আমি লিখছি ডিফ মিন অফ এ অফ বি। সো এটা সে কমপ্লিট করে দিয়েছে যে এটা কিরকম হবে। সো ইট ওয়ার্কস প্রিটি ওয়েল। আমাদের যাদের কোপাইলট নাই বা কিছু নাই, সো উই ক্যান লোকালি রান দিস, টু বি অনেস্ট। সো এটা একটা ভালো। আর এদিকে আমরা হচ্ছে বাইনারি সার্চের জন্য আমি জাস্ট লিখছি যে রাইট রাইট বাইনারি সার্চ কোড। সো সেটাও খুব সুন্দর করে সে হচ্ছে অ্যান্সার করে দিয়েছে। সো এটা আমার দেখানোর মেইন পারপাসই ছিল যে আমরা যেন ওলামাটাকে ইউজ করতে পারি, কারণ ওলামার মাধ্যমে আমরা খুব পাওয়ারফুল মডেল আমাদের আমাদের হচ্ছে লোকালি রান করতে পারতেছি। সো উইচ ইজ আ গুড থিং আমাদের হ্যাকাথন গুলোর জন্য। So, আমরা এই এআই মডেলগুলো এখান থেকে ইউজ করতে পারি খুব ইজি। জাস্ট ইউনিট টু ডাউনলোড দিস, দেন হচ্ছে এখান থেকে মডেলটাকে হচ্ছে পুল করতে হবে। পুল করলেই হচ্ছে রেডি টু ইউজ। সো এটাই ছিল হচ্ছে ওলামা রিলেটেড স্টাফ। তারপরে হচ্ছে মুভিং অন। সো
সো হচ্ছে আরেকটা আমরা এখন হচ্ছে ওলামা হচ্ছে আমরা যেটা হচ্ছে লোকালি অফলাইন ইউজ করতে পারি। এছাড়াও আমরা চাইলে হচ্ছে হোস্টেড মডেল ইউজ করতে পারি, লাইক হচ্ছে জেমিনি আছে, এপিআই ইউজ করে ইউজ করতে পারি। গ্রক আছে, গ্রকের সুবিধা হচ্ছে গ্রকের ইনফারেন্স স্পিড হচ্ছে ফাস্টেস্ট। এটা হচ্ছে এলপিও ইউজ করে বেসিক্যালি, এলপিও ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউনিট। সো এটা খুবই ফাস্ট। গ্রকের ইনফারেন্স স্পিড হচ্ছে সবচেয়ে ফাস্ট। আমি যখন ফার্স্ট ইউজ করছিলাম আই ওয়াজ ভেরি অ্যামেজড। তারপরে ওপেন এআই তো আছেই। সো এগুলোর আমি হচ্ছে জেমিনিতে দেখাবো যে কিভাবে এদের এপিআই দিয়ে কাজ করা যায়। সো একটু একটা এক্সাম্পল। সো আমি জেমিনিতে বেসিক্যালি একটা ইমেজ থেকে হচ্ছে ডিসক্রিপশন বের করছি। সো বেসিক্যালি আমি হচ্ছে জেমিনির যে হচ্ছে এপিআইটা আছে সেটা আমার ইএনভিতে আছে, সেটাকে আমি লোড করছি। সো বেসিক হচ্ছে তাদের যে ডকুমেন্টেশন আছে সেটা ডকুমেন্টেশন ফলো করলেই পারা যাবে। সো আমার কাছে একটা ভেহিক্যালের ইমেজ আছে। সো এই ভেহিক্যালের ইমেজটা আমি জাস্ট হচ্ছে মডেলকে দিয়ে বলছি যে তুমি হচ্ছে এটা রিলেটেড হচ্ছে একটা টেক্সট জেনারেট করো, সেখানে বলছি যে ডিসক্রাইব দ্য ইমেজ। সো খুব সুন্দর করে সে বলছে যে এটা হচ্ছে টয়োটা উইশ মিনি ভ্যান। তারপর হচ্ছে আরো ডিটেলস দিছে যে এটা হচ্ছে সিলভার অর গ্রে কালার। খুব ডিটেলসে এটা অ্যান্সার করছে যে এটা দিস লাইসেন্স প্লেট অ্যান্ড ভিজিবলি অ্যাপিয়ার টু বি বাংলাদেশ। সো মেন থিম হচ্ছে আমরা এইভাবে এপিআই এর মাধ্যমে খুবই ইজিলি হচ্ছে এই মডেলগুলো ইউজ করতে পারি, উইচ ইজ মানে খুবই দরকার। কারণ আমরা হচ্ছে জেমিনির আরেকটা সুবিধা হচ্ছে জেমিনি হচ্ছে ফ্রি। সো আমরা জেমিনিটা খুব ইজিলি ইউজ করতে পারি। এছাড়া গ্রক আছে, গ্রকটাও ফ্রি। আর ওপেন এআই হচ্ছে পেইড। সো ওপেন এআই হচ্ছে অনেক পাওয়ারফুল, বাট এটার কনস হচ্ছে এটা পেইড। সো জেমিনি আর গ্রকটা হচ্ছে এদিক থেকে পেইড, ফ্রি। সো এটা আমরা ইউজ করতে পারি হ্যাকাথনের জন্য চাইলেই। দেন আচ্ছা, সো এপিআই আমাদের এই হ্যাকাথনটার ছিল, এপিআই বলে একটা পার্ট ছিল। সো বেসিক্যালি হচ্ছে আমরা এআই মডেলগুলোতে দিক থেকে যদি চিন্তা করি, সো আমরা যখন একটা মডেলকে ফাইন টিউন করি, সো মডেলটাকে আমরা তো ইউজ করার জন্য এটাকে একটা এপিআই তে কনভার্ট করতে হবে। সো এপিআই তে কনভার্ট করার জন্য আমরা বেসিক্যালি আমরা যেটা করি, আমরা হচ্ছে ব্যাকএন্ড হিসেবে ফাস্ট এপিআই অথবা জ্যাঙ্গো অথবা ফ্লাস্ক এগুলো ইউজ করে স্পেশালি এলএলএম আরো বেটার বুঝবে যে আসলে ওই কোশ্চেনটার জন্য মানে কিভাবে অ্যান্সার করা উচিত, যেহেতু আমরা তাকে নেসেসারি ইনফরমেশন দিয়েছি। সো এটা খুব নেই ইন্ডাস্ট্রিতে। সো খুব ফাস্ট এটা দিয়ে কাজ করা যায়। সো এটা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের এন্ড পয়েন্টটা ডিফাইন করতে পারবো যে হচ্ছে যে মডেলটাকে আমরা এপিআই থ্রুতে অথবা হচ্ছে লোকালি থাকলে তার ওয়েটগুলোকে লোড করে আমরা ওই এপিআই তে র‍্যাপ করতে পারি। সো আসলে এপিআই এর মাধ্যমে আমরা খুব সিমলেস ইন্টিগ্রেশন করতে পারি, আমাদের ডিপ্লয়মেন্টটাকে স্কেলেবল করতে পারি। সো আমরা আমাদের হ্যাকাথনের জন্য ফাস্ট এপিআই, জ্যাঙ্গো, ফ্লাস্ক অথবা অন্য কিছু যদি থাকে, তো আমরা খুব সুন্দর করে আমাদের এআই মডেলগুলোকে র‍্যাপ করতে পারি যাতে আমরা সেগুলোকে ইউজ করা যায়। সো আর একটা কথা ছিল যে হচ্ছে আমরা যে রিসোর্স কিভাবে পাবো। সো আমাদের যে ফ্রেমওয়ার্কগুলো আছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য, ল্যাংচেইন আর হচ্ছে লামা ইন্ডেক্স। সো ল্যাংচেইন সো আমার কাছে একটা গো টু টুলস হচ্ছে ল্যাংচেন। সো ল্যাংচেনের হচ্ছে ডকুমেন্টেশনও ভালো আছে। আর হ্যাকাথনের সময় হচ্ছে আই থিঙ্ক দিস উইল বি আ ভেরি গুড রিসোর্স, যেহেতু আমরা হচ্ছে এআই এর কাজ থাকবে। সো এখানে হচ্ছে কিছু ইউজ কেস আছে। সো ইউজ কেসগুলো দেখে সো ওগুলা দেখে হচ্ছে কাজ করা যায়। সো ল্যাংচেন ইজ আ ভেরি গুড টুল লাইব্রেরি। সো এখানে অনেক কিছু আছে। সো এটা দেখা যায়। আর লামা ইন্ডেক্সটাও ভালো। এই দুইটা আছে। মুভিং অন। দেন হচ্ছে সো এআইএমএল ট্রেন্ডগুলো তো আসলে খুবই ফাস্ট হচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে কিভাবে এত ভাস্ট অ্যামাউন্ট অফ ট্রেন্ডের সাথে কিভাবে আপ টু ডেট থাকা যায়। সো এটার দুইটা আমি যেভাবে ফলো করি, যে আমি যেভাবে মেনটেন করি ট্রেন্ডগুলোর সাথে, একটা হচ্ছে লিঙ্কডইনে খুব আপ টু ডেট থাকতে হবে। আর একটা হচ্ছে daily.dev, এই সাইটগুলোতে হচ্ছে খুব অ্যাক্টিভ থাকলে যে কারেন্ট এআই ইঞ্জিনিয়ার্স অথবা এআই রিলেটেড যারা কাজ করে তারা কিভাবে আসলে কোন ধরনের টুল ইউজ করতেছে, কোন ফ্রেমওয়ার্কগুলো ইউজ করতেছে সেগুলো রিলেটেড একটা আইডিয়া হয়। সো আমি আর আমার টিম থেকে হচ্ছে হচ্ছে আমরা একটা স্কোয়াড ক্রিয়েট করতেছি। উই আর ক্রিয়েটিং দ্য বিগেস্ট এআই কমিউনিটি ইন বাংলাদেশ, সেটা আমাদের টার্গেট। সো আমরা এখানে এখানে রেগুলারলি আপডেট করি। সো দিস ইজ সামথিং ইউ ক্যান চেক ইট আউট। সো
daily.dev আমরা স্কোয়াড ক্রিয়েট করছি, আর লিঙ্কডইনে তো ডেফিনেটলি পোস্ট করা হয় এই রিলেটেড। আর আরও কিছু রিসোর্স হচ্ছে যেটা বললাম যে ল্যাংচেনের বা ওপেনের যে ওদের যে ভিডিওগুলো থাকে ওগুলা ফলো করা, আর ইউটিউব তো আছেই। সো হ্যাকাথনের যদি একটা ওভারভিউ দিই, সো প্রিলিমিনারিতে আমরা বেসিক্যালি যেটা এক্সপেক্ট করবো যে একটা ব্যাকএন্ড সার্ভার থাকবে, অথবা স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে, এইটা থাকতে পারে, অথবা আমরা আমরা কোনো একটা ফাইন টিউনিং করবো ল্যাংচন অথবা লামা ইন্ডেক্স ইউজ করে। সো এই ধরনের একটা টাস্ক থাকার চান্স আছে। আর ফাইনাল রাউন্ডের যদি কথা বলি, ফাইনাল রাউন্ডে মেইনলি হচ্ছে আমরা এআই মডেলস, যেমন টাস্ক রিলেটেড, যেমন হচ্ছে স্পিচ টু টেক্সট, ট্রান্সলেশন, ওসিআর, এনএলপি, মানে ফুল প্যাকেজ থাকবে, যেহেতু 24 আওয়ার্স টাইম থাকবে। সো এই তো, আমি রিকোয়েস্ট করবো যে সবাই হচ্ছে যেন রুল বুকটা ভালো করে দেখে, কারণ ওখানে খুব ডিটেলসে হচ্ছে এই জিনিসগুলো আসলে এক্সপ্লেন করা আছে। সো এটাই ছিল আমার সাইড থেকে। আমি বলবো যে আমার সাইড থেকে হচ্ছে হ্যাকাথনের জন্য আমি যেটা বলবো যে উই শুড অলওয়েজ থিঙ্ক বিগ অ্যান্ড হচ্ছে স্মল স্টার্ট। কারণ হচ্ছে অনেক সময় হয় কি যে আমরা অনেক বড় কিছু চিন্তা করে অনেক সময় ইমপ্লিমেন্ট করতে পারি না। সো থিঙ্ক বিগ করতে হবে, বাট ছোট ছোট করে স্টেপস গুলো নিতে হবে, যাতে আর রেগুলারলি যাতে কমিট করা হয় সেটার দিকে ফোকাস করা লাগবে। আর এছাড়া হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় কি। সো টাইম ম্যানেজ করাটা অনেক মানে প্রায়োরিটি দেওয়া লাগবে। এছাড়া হচ্ছে ফোকাস করতে হবে হচ্ছে সলভিং দ্য কোর প্রবলেম, যে আমাদের যে কোর প্রবলেমটা দেওয়া হয়েছে সেই প্রবলেমটা যেন আমরা সলভ করতে পারি, সেটার দিকে সলভ করতে হবে। সো এটাই, আমি তাহমিদুর রহমান, আমার সাইড থেকে এটাই ছিল। সো লেটস ইনোভেট টুগেদার। ও সরি ভাই, মিস্টেক হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার হচ্ছে আম, দুইটা কোশ্চেন ছিল। একটা ফার্স্ট হচ্ছে রুল বুকের ব্যাপারে হচ্ছে কোনো আপডেট, আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মানে এখানে কি হচ্ছে আমাদের হ্যাকাথনে কোনো ক্রাইটেরিয়া ফিক্স করে দেওয়া হয়েছে যে আমাদেরকে সার্টেন অনসাইট যেই প্রবলেম হবে সেটার জন্য ইনোভেটিভ সলিউশন করতে হবে, নাকি হচ্ছে এখানে হচ্ছে উই ক্যান ডু আমাদের যেটা হচ্ছে আর কি মন চায়। মানে ভাইয়া এখানে হচ্ছে আমরা তো হচ্ছে একটা ইনোভেটিভ সলিউশন বের করব কোনো কিছুর হ্যাকাথনে। তো হচ্ছে এখানে যেই ইউজ করব, ফার্স্ট অফ অল এআই এবং এপিআই তো আমরা হচ্ছে ইচ্ছামতো ইউজ করতে পারবো। বাট কথা হচ্ছে যে টাস্ক গুলো দেওয়া হবে সেগুলো কি হচ্ছে মানে পরে দেওয়া হবে, নাকি হচ্ছে ওপেন বাউন্ডেড যে আমরাই হচ্ছে প্রবলেম বের করে সেটার সলিউশন ক্রিয়েট করবো, নাকি প্রবলেমটা দিয়ে দেওয়া হবে এটাই? আমাদের আর কি দুইটা আছে ইভেন্ট। একটা ইভেন্ট হচ্ছে গিয়ে প্রজেক্ট শোকেস, আর একটা হচ্ছে এই হ্যাকাথন। তো প্রজেক্ট শোকেসটা হচ্ছে গিয়ে ওপেন বাউন্ডেড, মানে এখানে কোনো ক্রাইটেরিয়া নাই, এখানে যে যার ইনোভেটিভ সলিউশন সেটা প্রেজেন্ট করবে। কিন্তু হ্যাকাথন যেটা, হ্যাকাথনে হচ্ছে গিয়ে আমরা একটা কোশ্চেন প্রোভাইড করব। প্রিলিমিনারিতেও একটা কোশ্চেন থাকবে, তারপরে অনসাইটেও একটা কোশ্চেন থাকবে। তো এখানে টাস্ক ভাগ করা থাকবে, মার্কিং ভাগ করা থাকবে। ওই কোশ্চেনটাই কে কতটা ইনোভেটিভলি সলভ করতে পারে, কার কতটা ডকুমেন্টেশন ভালো, স্ট্রাকচার কেমন ভালো, এইসব দেখে মার্কিং করা হবে। তো এখানে আর কি ফিক্সড প্রবলেম থাকবে। আর যদি ওপেন বাউন্ডেড হইতে হয়, ওপেন বাউন্ডেড প্রজেক্ট শোকেসের ভিতরে, প্রজেক্ট শোকেস কম্পিটিশন ওপেন থাকবে। ওকে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা মানে প্রিলিতে মানে আমরা কিছু একটা সাবমিট করতে হবে না? এটা আমার ফার্স্ট হ্যাকাথন, তো আমি মানে আইডিয়া নেই মানে কি সাবমিট করব, মানে 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 কিভাবে সাবমিট করব, মানে
মানে আমাদের টাস্ক গুলা একটু আইডিয়া দিলে ভালো হতো প্রিলিমিনারিতে। প্রিলিমিনারিতে যেসব কাজ দেওয়া হবে ওই সময় সব ডিটেলস দেওয়া হবে। আচ্ছা হয়তো আচ্ছা কোনো গিটহাব লিংক দিতে বলা হবে, বা হয়তো যেসব আর কি কাজ দিব, হয়তো মডেল ট্রেন করতে বলা হবে, তো ওই মডেলটা দিতে হবে। এই টাইপের যে আর কি যে সময় পাবলিশ করা হবে প্রবলেম সেট, তখন আর কি সব ডিটেলস থাকবে এখানে। আচ্ছা, এটা কি মানে ডিউরেশন কত ঘন্টা হবে? হ্যাঁ, ডিউরেশনটা আসলে ফ্লেক্সিবল। এটা মানে আর কি আমরা যে প্রবলেম সেট করব ওইটা অনুসারে তখন একটা ফিক্স করে দিব। এখন ধরে রাখা যায় ম্যাক্সিমাম 4 আওয়ার। আচ্ছা 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 আচ্ছা। আর আর একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের ব্যাকএন্ড সার্ভারটা যদি আমি নোড.জেএস এক্সপ্রেস.জেএস উপরে করে আর আমার এআই মডেলটা যদি ফাস্ট এপিআই হয় উপরে হয়, কোনো কনফ্লিকশন হবে মানে? না, এই টাইপের কোনো রেস্ট্রিকশন নাই। যে কোনো মডেল মানে যে কোনো ভাবে ইন্টিগ্রেট করতে পারলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা হচ্ছে যে ফয়সাল ভাই আই গেস অলরেডি অ্যান্সার করে ফেলছে, তো আমি আরেকটু হচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে মানে প্ল্যাটফর্ম বা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট তো পুরা জিনিসটা, মানে সেম প্রবলেম একজন হচ্ছে ধরেন ওয়েব দিয়ে করতেছে, আমি হচ্ছে ফ্লাটার দিয়ে বা এই ধরনের, তো কোনো প্রবলেম হবে না আই গেস। না, এই টাইপের কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো ফয়সাল, ওই চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা একটু সবাইকে একটু দিয়ে দেয় আর কি। হুম, এখানে কিছু কোশ্চেন আছে ওলামা নিয়ে। তো ইজ ওলামা ফ্রি? হ্যাঁ, ওলামা ফ্রি। তো এটা আসলে লোকালি রান করতে হয়। আর একজন বলছে যে আর কি ওলামা রান করলে অনেক স্লো হয়। তো এটা আসলে নির্ভর করে জিপিইউর উপরে। তো ওলামাটা তো আসলে জিপিইউ তে কাজ করতেছে। তো জিপিইউ যদি ভালো হয়, জিপিইউর যে মেমোরি আছে, যেমন মনে করেন যে আপনি একটা 1 বিলিয়ন মডেল নামাইলেন, তো ওই 1 বিলিয়ন মডেল হয়তো আপনার 4 জিবি জিপিইউ তে খুবই ভালো কাজ করবে। কিন্তু এখন যদি আপনি 12 বিলিয়ন মডেল নামান বা 8 বিলিয়ন মডেল নামান, তাহলে কিন্তু 4 জিবি জিপিইউ তে তেমন একটা ভালো কাজ করবে না, স্লো হবে, অনেক সময় হয়তো রানই করবে না। তো যেহেতু লোকালি রান করতেছেন, তো লোকালি রান করলে জিপিইউর যে ক্যাপাবিলিটি ওই অনুসারে মডেলটা রান করতে হবে। রুল বুকের লিংক তো দেওয়া হয়েছে। আমি প্রিলিমিনারিতে কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হবে না। একজন বলছে প্রিলিমিনারিতে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হবে নাকি? না, প্রিলিমিনারিতে ফ্রন্ট এন্ড দরকার নেই। আর প্রিলিমিনারিটা ম্যাক্সিমাম 4 আওয়ার হবে। হ্যাকাথনের টাস্ক এআই বেসড। হ্যাঁ, এআইও থাকবে, এপিআইও থাকবে। শুধুমাত্র এআই মডেল দিয়ে তো কাজটা হইতেছে না। তো এআই থাকবে, ওই এআই এর সাথেই আর কি কমিউনিকেট করার জন্য একটা এপিআই এন্ড পয়েন্ট বানাইতে হবে, এবং একটা মিনিমাল ফ্রন্ট এন্ড যেটার মাধ্যমে আর কি আমি দেখতে পারতেছি আউটপুটটা, এরকম একটা ফ্রন্ট এন্ড বানাইতে হবে। এটা অন সাইটে, প্রিলিমিনারিতে এসব দরকার নেই। জিপিইউ না থাকলে আমার মনে হয় যে বেস্ট হবে যে আপনারা এপিআই ইউজ করলে, লাইক জেমিনির এপিআই ফুললি ফ্রি, এছাড়া গ্রক আছে, সো এগুলা ইউজ করা যেতে পারে যদি জিপিইউ সমস্যা থাকে। হ্যাঁ, প্রিলিমিনারি যে ব্যাপারটা বলছেন, মানে এটা কিভাবে সাবমিট দেবে এটা বুঝতে পারছি, বাট হচ্ছে প্রবলেমটা আসলে কি থাকবে? প্রবলেমটা তো এখন রিভিল করা হইতেছে না, প্রবলেমটা তো আমি বুঝতে প্রিলিমিনারি পারছি না, দিয়ে মানে রিভিল করা হচ্ছে হবে। এপিআই দিয়ে যে জিনিসটা জেনারেট করবে, মানে হচ্ছে এআই ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা, এটা একটু যদি একটু ক্লিয়ার করে বলতেন। রুল বুকের ভিতরে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। তো রুল বুকে যেসব টপিক বলা হয়েছে বা যেসব আর কি যে প্রসেসটা বলা হয়েছে ওইগুলোর উপর বেস করে কোশ্চেনটা করা হবে। তো একটা রুল বুক কিন্তু একটা এক্সাম্পল প্রবলেমও দেওয়া আছে যে কি টাইপের প্রবলেম থাকতে পারে। তো ওইখানে আসলে এক্সাম্পল প্রবলেমটা আসলে অনসাইটের মতো। তো ওইটারই একটা মিনি ভার্সন প্রিলিমিনারিতে দেওয়া হবে। তো অনসাইটে একটা ক্রাইটেরিয়া আছে যে হয়তো ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হবে, কারণ আমি দেখতে পারতেছি কি হইতেছে। কিন্তু প্রিলিমিনারিতে ফ্রন্ট এন্ড ডেভেলপ করার দরকারই নেই। এখানে জাস্ট এআই বেসড এবং এপিআই বেসড কিছু কোশ্চেন থাকবে, ওইসব সলভ করতে হবে। হ্যালো ভাইয়া। সাইটে হচ্ছে যে ফ্রন্ট এন্ডের হ্যাঁ, উপরে কতটুকু ওয়েট থাকবে?
এই- জি, আসলে হচ্ছে যে এআই আর এপিআই তো আলাদা আলাদা মানে টাস্ক হিসেবে কাউন্ট হচ্ছে। সো আমি যদি এআই মডেলটাকে এপিআই হিসেবে ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে এটা কি মানে ডিফারেন্ট হিসেবে কাউন্ট হবে নাকি সিমিলার? বিকজ যদি ওই অফলাইনে যদি আর কি মডেলটা ইন্টিগ্রেট না হয় বা জিপিইউ যদি লিমিটেশন থাকে সেক্ষেত্রে তো ভাইয়া যেমন বললো যে হচ্ছে আমাদের গ্রক বা জেমিনাই হচ্ছে আমরা এপিআই ইন্টিগ্রেট করে কাজ করতে পারি, তো সেক্ষেত্রে এটা কি এপিআই এর ক্যাটাগরিতে পড়ে যাবে নাকি আলাদা সেম? আসলে মানে আপনি যেটা বলতেছেন এটা আসলে ওইরকম না ব্যাপারটা। যেমন মনে করেন আপনি একটা এআইটা লোকালি রান করছেন, হয়তো মানে কি এরপরে হয়তো আপনি এপিআই দিয়ে কল করছেন, দুইটাই কিন্তু আসলে এআইটা ইউজ করতেছেন। তো এআইটা ইউজ করে আপনি একটা প্রোডাক্ট বানাইতেছেন, হয়তো একটা ওয়ার্কফ্লো বানাইতেছেন বা কিছু একটা প্রজেক্ট বানাইতেছেন। তো ওই প্রজেক্টটার জন্য আমি যে ইন্টারাক্ট করব এই জন্য তো আপনার একটা ব্যাকএন্ড লাগবে, তাই না? আপনি হয়তো একটা চ্যাটবট বানাইতেছেন, তো চ্যাটবট বানাইতে চ্যাটবটের ফ্রন্ট এন্ড থেকে যে আমার যে মেসেজটা যাবে, ওই মেসেজটা যাওয়ার পরে আপনি ব্যাকএন্ডে হয়তো ওই মেসেজটা নিয়ে কোনো লোকালি একটা মডেলকে পাঠাইলেন, অথবা আপনি একটা এআই এর এপিআই তে পাঠাইলেন। সেম কথাই তো, তাই না? আপনি একটা এআই ইউজ করতেছেন, জি কিন্তু জি আপনার জি এখানে কাজটা তো আর কি যে আপনি এপিআই দেয়া ফ্রন্ট এন্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, এখানে কিন্তু এপিআই এর কাজ আছেই। তার মানে ওইদিকে আপনি এআই এর এপিআই ইউজ করেন অথবা লোকালি ইউজ করেন, এআই এর কাজ করতেছেন, এবং আচ্ছা। মাঝখানে যে এপিআই দিয়ে ইন্টারঅ্যাক্টটা করতেছেন এটা এপিআই এর কাজ করতেছেন। সো বেসিক্যালি এপিআইটা আমার হচ্ছে নিজেকে বিল্ড করে নিতে হবে আর আমি এআইটা যেভাবে ইমপ্লিমেন্ট করা আমার জন্য মানে এফিশিয়েন্ট হয় সেটা করা যাবে, সেটাই তো? হ্যাঁ, আর এখানে বলছে একজনে নেসেসারি নাকি লোকালি রান করা। না, লোকালি রান করা থ্যাংক ইউ। নেসেসারি না। আপনি এপিআই ইউজ করতে পারেন, লোকালিও রান করতে পারেন, আপনার ইচ্ছা।